সমসাময়িক আন্তর্জাতিক ইস্যুতে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আসলে আপনার কাছে জানতে চাই যে যে গ্রিনল্যান্ড যে ইস্যু, সেখানে নেটো সদস্য দেশগুলোর মধ্যে সংঘাতের আশঙ্কা কতটুকু থাকছে এবং ট্রাম্পের ইস্যুতে মহাসচিব যে মন্তব্য করেছেন সেটি আসলে কতটুকু বিস্ফোরক মন্তব্য বলে মনে হচ্ছে, সেটা কি কোনো কিছু ইঙ্গিত বহন করছে? আপনাকে ধন্যবাদ, কিন্তু প্রশ্নটা আরেকটু জোরে বলবেন, আমি খুব ক্লিয়ারলি শুনতে পারিনি। জি, আমি যেটা জানতে চাইছি যে গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে নেটোর সদস্য দেশগুলোর মধ্যে সংঘাতের কতটুকু আশঙ্কা আছে এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের এই থাকা নিয়ে, সদস্য হিসেবে থাকা নিয়ে নেটোতে যে মন্তব্য করেছেন মহাসচিব, সেটি আসলে কোনো ইঙ্গিত বহন করছে কিনা, অর্থাৎ থাকা না থাকা নিয়ে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকেই। আপনি যে প্রশ্ন করলেন সে ব্যাপারে বলবো যে গ্রিনল্যান্ড হচ্ছে সুইডেনের একটা অংশ এবং এটা দীর্ঘ ইতিহাসের বিষয়। বহুদিন ধরেই এই দ্বীপটা এই সুইডেনের সাথে আছে। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই গ্রিনল্যান্ডকে আমেরিকার কর্তৃত্বে, আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি এটা প্রথমে কেনার কথা বলেছেন, তারপরে বলেছেন যে জোর খাটিয়ে তিনি এটা দখলে নেবেন। আহ, আহ, মানে যে কোনো ভাবেই হোক আমেরিকার আওতায়, আমেরিকার কর্তৃত্বে, আমেরিকার নিয়ন্ত্রণে এটা নিতেই হবে। সেই জায়গায় বাধা দিচ্ছে এখন ইউরোপ এবং তারা সবাই কার্যত নেটো জোটের অধীনে। এবং আমরা এটা জানি যে নেটো জোটের নেতা কিন্তু আমেরিকা। এখন নেতার সাথে অন্য সদস্য দেশগুলোর এখন দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। একটা কথা বলে আসতে হবে, ট্রাম্প ক্ষমতা আসার পর বিশেষ করে এইবার তিনি সারা বিশ্বে মানে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। তার অনেকগুলো প্রমাণের ভিতরে দুটো প্রমাণ হচ্ছে ভেনিজুয়েলা এবং ইরানের প্রশ্ন। এইরকম একটা জায়গা থেকে নেটো জোট তার যারা মিত্র তাদেরকেও তিনি আর এখন রক্ষা করছেন না, রক্ষা দিচ্ছেন না, নিরাপত্তা থাকছে না তাদের। সেই জায়গা থেকে এখন যথেষ্ট আশঙ্কা আছে গ্রিনল্যান্ড যদি আমেরিকা তাদের কর্তৃত্বে নেয়, আমেরিকা যদি দখল করে, তাহলে নেটো জোট ভেঙে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি জোটটা ভেঙে যায় তাহলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্ভবত একটু ভালো কাজ হয়। সেক্ষেত্রে এই যে নেটো জোটে ইউরোপীয় সদস্যগুলো না থেকে বরং জোটটা সেক্ষেত্রে ভেঙে মহাসচিব যে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিষয়ে, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন? যুক্তরাষ্ট্রের বিষয়ে যে মন্তব্য, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি বুঝতে পারি, আবার বলবেন একটু প্লিজ। মহাসচিব মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্র থাকবে কিনা সেটি তিনি কথা দিতে পারছেন না, নিশ্চিত নন, অর্থাৎ এটি ইঙ্গিতপূর্ণ কিনা। আমি বুঝতে পারলাম না কথাটা। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি। জি, ঠিক আছে, আমি অন্য প্রসঙ্গে আপনার কাছে যাই। যে আমরা দেখছি যে গাজার বোর্ড অফ পিসের সদস্যদের বিক্রি করছেন ট্রাম্প। এই প্রসঙ্গে জানতে চাই যে এটা কি বিক্রির আসলে বিষয় কিনা এবং কূটনৈতিক বোঝাপড়া এখানে প্রয়োজন আছে কিনা, এটা কি বিক্রির তো কোনো বিষয় নয় আসলে। কথাগুলো ক্লিয়ার আসছে না, আমি দুঃখিত। সিরাজুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি তো এখন শুনতে পাচ্ছি, কিন্তু আপনি যখন প্রশ্ন করছেন প্রশ্নগুলো খুব ক্লিয়ার আসছে না। জি, আমি যেটি জানতে চাইছি যে গাজার যে বোর্ড অফ পিসের সদস্যপদ ট্রাম্প বিক্রি করছেন, এটা কি বিক্রির কোনো বিষয় নাকি এখানে কূটনৈতিক বোঝাপড়ার প্রয়োজন আছে? বিক্রির উদ্দেশ্যটা আসলে কি? হ্যাঁ, এবার আমি শুনতে পেরেছি, থ্যাংক ইউ। গাজার যে পিস কাউন্সিল গঠন করেছে, তার যে বোর্ড গঠন করেছে, সেই বোর্ডে একটা এখানে খুব মজার ব্যাপার বা আশঙ্কার ব্যাপার সেটা হচ্ছে যে এই বোর্ডে যারা সদস্য হবে তাদেরকে 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি করে ডলার দিতে হবে, দিলে তারা সদস্য হতে পারবে। এবং এই সদস্য হিসেবে তুরস্ক, পাকিস্তান এদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে ইসরায়েলের আপত্তি আছে, পাকিস্তান এবং তুরস্কের ব্যাপারে আপত্তি আছে। সবচেয়ে আশঙ্কার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গাজা নিয়ন্ত্রণ করবে গাজার জনগণ। সেই জায়গায় গাজাকে এখন আমেরিকা নিয়ন্ত্রণ করছে এবং সোকল্ড একটা বোর্ড গঠন করে গাজাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, যা গাজায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। আমি সবসময় বলি যে যেটাই আমেরিকা সেটাই ইসরায়েল। ইসরায়েল বলে আলাদা কোন রাষ্ট্রের আসলে অস্তিত্ব নেই তো। ওটা তো আমি সবসময় বলি যে ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা সামরিক ঘাঁটি। সেক্ষেত্রে ইসরায়েলের হয়ে যখন আমেরিকা গাজায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে এবং পিস কাউন্সিল গঠন করে, তার একটা পরিচালনা বোর্ড গঠন করে এবং সেই বোর্ডের মেম্বার হচ্ছে
আহ, ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেদ কুশনার, যিনি একজন ইহুদি এবং তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি, এই সমস্ত লোকের কন্ট্রোলে থেকে যে বোর্ড গঠন হয়েছে বা হচ্ছে, সেই বোর্ড গাজায় শান্তি প্রতিষ্ঠা করবে এটা ভাবার কোনো কারণ নেই। আমি নিতান্ত মনে করি শুধুমাত্র প্রতারণা করে গাজাকে আমেরিকা তথা ইসরায়েলের কন্ট্রোলে নেওয়ার ব্যবস্থা করা জি, হচ্ছে। সিরাজুল ইসলাম, আপনার উত্তর স্পষ্ট। আরেকটি প্রসঙ্গ, যেটা আমি ইরান প্রসঙ্গে আসতে চাই আপনার কাছে, যে আমরা দেখেছি যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যখন খামেনি দায়ী করছেন যে উস্কানিদাতা হিসেবে, প্রধান রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন। এই মুহূর্তে এই ধরনের আহ্বান আসলে কি ইঙ্গিত বহন করে? এটা খুবই ডেঞ্জারাস একটা আহ্বান। এই আহ্বানের পেছনে দুইটা দিক থাকতে পারে। একটা ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান, তিনি পরিষ্কার করে বলেছেন, গতকালকে আমি দেখেছি ইরানের প্রেস টিভিতে খবরটা এসেছে যে তিনি বলেছেন, ইরানের প্রেসিডেন্ট বলেছেন যে তাদের দেশের সর্বোচ্চ নেতাকে যদি হত্যার চেষ্টা করে বা তার উপর কোন রকমের হামলা হয়, তাহলে সেটা সর্বাত্মক যুদ্ধ বলে ধরে নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব পরিবর্তনের ব্যাপারে যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের ভেতরে প্রকৃতপক্ষে একটা হত্যার উদ্দেশ্য এবং হত্যার বার্তা আছে বলে বিশেষজ্ঞ মহল বা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন। আমিও পেজেশকিয়ানের ওই বক্তব্য থেকে এটাই ধারণা করছি যে এই মেসেজটা ইরানিদের কাছে স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথা বলে মূলত ইরানের সর্বোচ্চ নেতাকে সরিয়ে দিতে চান, সেটা হামলার মাধ্যমে হোক, অপহরণ করে হোক, যেভাবে হোক। তার মানে দাঁড়াচ্ছে ইরানের সাথে আমেরিকার একটা মারাত্মক রকমের বড় ধরনের যুদ্ধ বা সংঘাত সৃষ্টি হতে যাচ্ছে। এটা অত্যন্ত আশঙ্কার একটা দিক। সিরাজুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।